মাননীয় অধ্যক্ষ মহোদয় স্বপ্না দাসপাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 3-1। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয় কোশ্চেন নাম্বার 31-এর যে প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে ত্রিপুরা পুলিশ এখন কিন্তু আর টাইপ এ বি হয় না, এখন টাইপ 1, 2, 3 হয়। তো ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি যে কোয়ার্টার এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেনটেন্যান্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উক্ত কোয়ার্টারগুলি প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেন্যান্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেনটেন্যান্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেনটেন্যান্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়ে থাকে। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার পুলিশ রিজার্ভ সেটা প্রতাপগড় বিধানসভার মধ্যে যুক্ত আছে পুলিশ কোয়ার্টারগুলো। তো আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে এটা নতুন করে 1, 2, 3 এগুলা করা হচ্ছে বা হয়েছে, কিছু কিছু জায়গা দিয়েছে আমি দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ডালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখে যাচ্ছে। এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলোর মধ্যে দরজা জানালা সব মানে ভেঙে চুরে চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গেই থাকে, তাই যে নিরাপত্তা দেয়। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে, বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্টকর। তো তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে রাজ্যের নিরাপত্তার জন্য, তারা এত সময় দেয় এবং আমাদেরকে তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের স্বার্থকতা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেনটেন্যান্স করা হয়, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হবো আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয় যে বলেছেন, আমিও দেখেছি অনেক জায়গায় এই ধরনের, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, কিন্তু বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তো বা 10 বছর 15 বছরের শুধু মেনটেনেন্স বা দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে, কিন্তু নিজেও থাকে, কিন্তু সরকারি যেহেতু ঠিকভাবে মেনটেন, নিজেরাও একটু একটু কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়, আমি বলছি না যে ওরা করতেই হবে। এর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে, তার জন্য মেনটেন্স যেন করা। অনেক বাড়ি আপনার কোয়ার্টার দেখবেন, সরকারি অফিস আছে, বট গাছ উঠে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয়, এর জন্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেনটেনেন্স ওয়ার্ক, তারপরে রিপেয়ার, এর জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে।
মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব। Honorable Speaker, sir, my ability start question number 4-5. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? কমলপুর একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 2 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। Supplementary, sir. আমরা কমলপুরের যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে, যে বয়স 50 বছর, প্রত্যেক বছরে আর কোনো নতুন বিল্ডিং হয়নি। যদিও ধর্মনগর, কৈলাসহর, আমবাসা ইত্যাদি স্থানে অত্যাধুনিক সার্কিট হাউস তৈরি হয়েছে, কিন্তু কমলপুরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে, ভালো রুম আমরা দিতে পারিনি। তো এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা রেখেছেন, আমি নিজেও গেছি সেখানে। আর ডাক বাংলো হলেই যে সেটাও ভালো থাকবে তারও কি গ্যারান্টি নেই। ডাক বাংলোকেও ওই মেনটেন্যান্সের যে বিষয়টা বললাম, মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা হবে। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে কোনো ডাক বাংলো যদি স্থাপন করতে হয়, সাধারণত জেলা সদরে সেটা হয়, এবং মহকুমা সদরে ডাক বাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস, যে সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব নয় সাধারণত। আর তাছাড়া যদিও এটা মহকুমা আমবাসা, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তো সেখানে এই কারণে সেখানে ডাক বাংলো বানানো হয়েছে। আর তাছাড়া এই যে ডাক বাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি এবং 4টি সাধারণ কক্ষ। 2টি ভিআইপি কক্ষেই মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভির সুবিধা আছে, 2টি বিছানা আছে। 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। কাজে এইগুলো আমরা যদি ঠিকভাবে রাখি তো দেখতে ভালো লাগবে আশা করি, এবং মেনটেন্যান্স যাতে হয় নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু সার্কিট হাউস কিন্তু কোনো অবস্থায় মেনে করা যায় না। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted question number 40. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 48, প্রশ্ন 1, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়ার থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর হচ্ছে, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরে নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। Supplementary, sir. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিটা কি বলুন। আসলে যে যাই বলুন, বিধানসভা ইজ নট এ কুইজ প্রতিযোগিতার একটা আসর না যে 3+1 তার উত্তর বলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো নট অ্যাপ্রিসিয়েবল। আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নেই বলেছেন। Why I have brought this question is 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পা হাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকানি
তারপরে কল্যাণপুরের উত্তর মহাডিপুর পর্যন্ত, খোয়াইয়ের চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে they cannot do properly, and তাতে কি হচ্ছে, there is reason, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে they cannot do that। আর এই যে নেশার সামগ্রী, if at all it is going through Assam, এই আসারামবাড়ি হাইওয়ে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। That is why I personally thought, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে দুই ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়ার, দ্যাট ক্যান বি ওয়ান জোন, তুলাশিখর সহ নমঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপার নিয়ে প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব যে বলেছেন, দেখুন আপনার, আমি জানি এখানে 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে চাম্পাহারায় উপস্থিত। একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয়। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত, 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয়, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা এলাকা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ বিওপি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহাওড়া থানায় 20 জন টিএসআর কর্মী টিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। কাজেই সব দিক দিয়ে কিন্তু প্রটেক্টেড, এরকম না আপনার এক বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয় আর কি। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো হয়। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও কি, তার উপর ডিপেন্ড করে। তারপরও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই দেখবো বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। ওয়ান অফ দি সিনিয়র পুলিশ অফিসার্স এট দি র্যাঙ্ক অফ ডিআইজি, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয়, পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে এটা কেস টেস করবে না। তখন দ্যাট অফিসার টোল্ড মি, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানা টানা যদি ভাগ করতে হয়, এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকেই, অল পলিটিশিয়ানস, আমরা চাই কি থানার বাইরে মামলার নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ। আমি ইন দি নেক্সট 6 months আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ, গাঁজা চাষ বন্ধ হচ্ছে। গাঁজা চাষ, গাঁজা কত প্রকার, আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা, যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয়,
সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ, ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট, 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন, এবং এই 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি, এটা আসারাম বাড়ির ব্যাপারটা, ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা এন্ড রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন, এই চাম্পাওয়ারা তো ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, একটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব হবে। বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো, মানে কেউ একটা গালি দিয়েছে একটা কেস, কেউ চোখ রাঙিয়েছে একটা কেস, তাহলে কেস বানালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো, এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি টাকা দিলাম। তাছাড়া আপনি দেখুন এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে, এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার্ড ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে, 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে, যে ধরুন আপনারা পুলিশ একা কি করবে, সরকার একা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। এখানে আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম হচ্ছে না, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি না, দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the repairing stage, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকার একটা রাত্রে
চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, মানে ত্রিপুরা এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এন্ড এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই এম টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, বিএসএফ টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছে থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নয়। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি থানা এটা কখনোই সম্ভব না। and it will help your government if you can establish, create more number of police stations. এটার উপর অনিমেষ বাবু যেটা বলছেন এটার উপর, স্যার আমি নতুন করে থানা চাইছি না। আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাইজাল বাড়িটা থানা হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমাকে তাড়াতাড়ি উদ্বোধন করে দেন। কেননা পদ্মবিল যে ব্লকটা, ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো খোয়াই। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয়, না কল্যাণপুর না এটা খোয়াই। এই বিষয়টা স্যার আমার একটা তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলেছিলাম যে ওই যে বাইজারবাড়ি হসপিটালের যে অংশটা, এটা এখনো এনওসি পাইনি বলে আমি। রঞ্জিত বাবু, এগুলো সাপ্লিমেন্টের দরকার নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে। আমি আপনাকে এর আগের বারও বলেছি, আমি নিজেই যাব, বললাম তো এটা ইনোগ্রেশন হবে। পরবর্তী ধৈর্য ধরুন না, হয়ে যাবে। মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। স্যার, কোয়েশ্চন নাম্বার 64। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাসের প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নম্বর 1, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটির নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটি আগরতলা থেকে লিম্বুছড়া, যার দৈর্ঘ্য 6.50 কিলোমিটার। এই অংশটি শালবাগান থেকে লিম্বুছড়া পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5.50 কিলোমিটার। অংশের যে পিওটি রিপেয়ারের কাজ হয়েছে, বাকি 950 মিটার অংশের কাজের জন্য এস্টিমেট করা হচ্ছে। লিম্বুছড়া থেকে মোহনপুর 6.50 কিলোমিটার থেকে 19.30 কিলোমিটার, যে অংশটি কাজ 22/4/2023 তারিখে শেষ হয়ে গেছে। মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজামারা, অর্থাৎ 19.30 কিলোমিটার থেকে 31.30 কিলোমিটার, এই অংশের কাজ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট 12/2/2024 তারিখে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ইপিসি ঠিকাদার দ্বারা স্বাক্ষর করা হয়েছে। সুবল সিং থেকে খোয়াই 31.30 কিলোমিটার থেকে 45.30 কিলোমিটার অংশের কাজ চলছে। কাজটি সম্ভবত 15/4/2024 ইংরেজি তারিখে শেষ হয়ে যাবে। সাপ্লিমেন্টারি সেকশন। স্যার, খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং, এই রাস্তাটির কাজ, তার যে মূল যে জায়গাটা পাহাড়ের অংশ, এবং বলতে পারি আমি বেলফাম থেকে হেজামারা হয়ে খোয়াই চৌমনি পর্যন্ত
এই জায়গাটার কাজটাই মূলত থমকে আছে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সম্পূর্ণ রাস্তাটির কাজ দ্রুত শুরু করে শেষ হবে কিনা এই আমার কাছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি তো একদম ড্রয়িং করে ভালো করে বুঝে সুঝে তারপরে এসেছি। কাজে আমরাও চাই যে সমস্ত জায়গায় পাহাড় পর্বত যেখানেই থাকুক যাতে প্রপারলি, মাননীয় লোকীয় বলছিলেন, এগুলো আমরা দেখছি এবং হবে এগুলো, এর মধ্যে মানে আপনি নিশ্চিন্ত থাকুন। এবং টেন্ডারও হয়েছে, সব কিছু হচ্ছে, এখানে কাজের কোনো অসুবিধা হয় না এবং আশা করি সময়ের কাজ সময় শেষ হবে। কোনো জায়গায় যদি দেরি হয় তার জন্য আমরাও জিজ্ঞেস করবো কেন দেরি হচ্ছে এবং তার উত্তর আসলে নিশ্চয়ই আপনাদের বলবো। কিন্তু আমাদের তদারকি আছে, আর NHIDCL এর তো আছেই, আমাদের PWD দপ্তরকে আমি বলেছি যাতে ওদের সাথে যোগাযোগ রাখে এবং কাজগুলো যাতে মানে সিজন তো এখন একদম মানে পিক আওয়ারের সিজনে সেগুলো যাতে কমপ্লিট করে। মাননীয় সদস্য সাপ্লিমেন্টারি এটা জাস্ট মিনিট হ্যাঁ, আমি এক্ষুনি শেষ করছি স্যার। না না, আরে উনি বলবেন, যিনি প্রশ্ন স্যার আমি এই কারণে স্যার বলছিলাম, বিশেষ করে খোয়াই থেকে কমলপুর রাস্তাটার কাজ যে গতিতে হয়েছে, আসলে খোয়াই আগরতলার কাজটা খুব ধীমে তারা চলছে, তাই আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে বিষয়টি একটু বিশেষভাবে দেখবেন। বলুন, রঞ্জিত বলুন। এই যে হাইওয়েটা হেজামারা যে ব্লকটা নেমে যে সুবল সিংয়ে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা আপাতত কাজটা শুরু না হওয়ার আগ পর্যন্ত এটা একটু যদি মেরামতটা করে দেয় ওইখানে, কারণ রেগুলার আমি আজকে যাওয়া করি, আমাদের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং সুধাংশু দাস ওনারও আছে, দেখেন যে সুবল সিং থেকে আসার পর যে হেজামারা ঢুকার পর যে টার্নিং পয়েন্টটা সেখানে সাংঘাতিক স্যার, এখানে খুব অসুবিধা। আরেকটা হচ্ছে যে সুবল সিং ব্রিজ ক্রস করার পর, ওই যে সুবল সিং যে ব্রিজটা বাজারটা পার হয়ে ক্রস করার পর এই যে টার্নিং পয়েন্টটা, এটা খুব অবস্থা খারাপ। ওই দিন আমি আজকে দেখলাম এখানে গাড়ি দুইটা মুখামুখি সংঘর্ষ হচ্ছে স্যার। ওই জায়গাটা একটু জঙ্গল টঙ্গল একটু আপাতত কেটে দেয় তাহলে ভালো হবে। আরেকটা হলো ইকো পার্কের যে পয়েন্টটা স্যার, উপরে যে ইকো পার্ক পয়েন্টটা, এটাও খুব ডেঞ্জারাস জায়গাটা, আর এই দিক থেকে এই দিকে আসাটা দেখা যায় না। এটা একটু জঙ্গল টঙ্গল একটু কাটাই দেওয়ার জন্য যদি ব্যবস্থা করা হয় একটু ভালো হবে স্যার। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত কিছু বলছিলেন, বলুন রাস্তা সংক্রান্ত। মাননীয় স্পিকার স্যার, যেহেতু NHIDCL বা রাস্তার বিষয় আমার ছোট একটা বিষয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। কুমারঘাট শহর একদম মেইন শহরের মধ্যে NHIDCL এর একটা পোর্শন, যেটা নেতাজি চৌমুনি থেকে AC কমপ্লেক্স পর্যন্ত, এটা মারাত্মকভাবে মানে তাদের যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো রেলওয়ে স্টেশন থেকে তাদের বড় বিশাল বিশাল গাড়ি পাথর নিয়েছে, যার কারণে রাস্তাটা একদম ভেঙে বড় বড় গর্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি নিজেও কথা বলেছিলেন আমার সামনে থেকেই, আমি বারবার পার্সু করেছি NHIDCL এর ইডির সঙ্গে বা তাদের সব ধরনের GM থেকে AGM সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো রেসপন্স তাদের থেকে পাওয়া যাচ্ছে না। তাই আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার কাছে আবার বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের টুকটুক ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার, এমনকি যাত্রী সবাই কষ্ট ভোগ করছেন সেখানে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো সেই রাস্তাটাকে যদি মিনিমাম একটা মেনটেনেন্স যদি আপাতত করা যায় তাহলে জনসাধারণের জন্য খুবই একটা ভালো হবে। আমি সেই দিকে একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবুজি বললেন, এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে এটা হচ্ছে মোহনপুর থেকে সুবল সিং ভাইয়া হেজেমারা, যেটা কিলোমিটার হচ্ছে 19.30 থেকে 31.30। এটার যে অংশ সেটা হচ্ছে 2 লেন উইথ পেভ শোল্ডার। এটার উন্নতি করতে হবে এবং তার যে প্রশস্তিকরণের যে কাজটি আমরা EPC ঠিকাদারকে প্রদান করা হয়েছিল NHIDCL এর মাধ্যমে, কিন্তু যে ঠিকাদার তার কাজটা যেহেতু শুরু করতে পারেনি তাকে টার্মিনেট করা হয়েছে, যে কারণে ওই ডিলের যে বিষয়টা টার্মিনেট করা হয়েছে এবং দ্বিতীয়বার আবার এর জন্য টেন্ডার কল করা হয়েছে। এর মধ্যেই যখন টেন্ডারের যখন সব শেষ হবে নিশ্চয় কাজটা শুরু হবে। আর বাকি আপনিও ওখানে থাকেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে আমার গোচরে আনবেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্ববিদ্যালয় বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted to start question 6-7.
মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেববর্মা, অনারেবল এমএলএ, ওনার প্রশ্ন 1 নম্বর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটিতে নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা নতুন বিল্ডিং করার পরিকল্পনা সরকারের আছে। প্রশ্নটি যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জমি বরাদ্দের কাজ সম্পন্ন হলেই শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমার সিমনা কনস্টিটুয়েন্সিতে এটাই একটা সাবস্টেশন ফায়ার সার্ভিসের, ওইটা 2016-17 সালে উদ্বোধন হয়েছিল। ওই সময় ওই বিল্ডিংটা খুব ভাঙা গড়া অবস্থায় তারা উদ্বোধন করেছিল এবং যারা ফায়ার কর্মীরা আছেন তারা খুব তাদের দুরবস্থা, কারণ ওইখানে ভালো বিল্ডিং নেই, কিন্তু তারা পুরো সিমনাটাকে সার্ভিস করতে হচ্ছে। সুতরাং আমি ফায়ার সার্ভিসের ডাইরেক্টর সাহেবকে নিয়েই একবার ভিজিট করেছি এবং ওটা তাড়াতাড়ি করার জন্য অনেকবার চিঠিও দিয়েছি এবং ভেবেছিলাম এই 24-25 বাজেটে ওই বিল্ডিংটার জন্য যাতে বাজেটে ঢুকানো হয়, কিন্তু জানি না এখন কি অবস্থায় আছে। ফায়ার যারা ওইখানে স্টেশনে থাকেন, যারা ফায়ারম্যান, ওরা শুধু ফায়ারের ব্যাপারে নেই, তারা অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক কিছু দেখে, কিন্তু ওদের থাকার জন্য বিল্ডিং নেই, সেটাই সবচেয়ে প্রবলেম হচ্ছে। সুতরাং তাড়াতাড়ি ওই নতুন বিল্ডিং তৈরি করে দেবেন কিনা ওইটাই আমি জিজ্ঞেস করতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I agree with him that dilapidated অবস্থায় আছে। So the existing Shankala fire station is located at a distance of about 10 kilometers from the Hazamara block headquarters. The temporary building housing the fire station built in the year 2017 has now become dilapidated, and therefore for a permanent construction of fire station building, a proposal for sanctioning fund amount rupees 200 lakh has been submitted for being approved under the special central assistance to states for capital investment during financial year 2024-25. The Shankala fire station building is located at present over a piece of revenue department's land. A proposal for allotment of a suitable plot of government land for constructing the proposed permanent building of the fire station has already been submitted to the DM and Collector West Tripura. As reported, the allotment process is now underway. So I think I can satisfy you in near future. প্রশ্নের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2 মিনিট সময় আছে। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিটেড কোয়েকশন নাম্বার 76। মাননীয় বিধায়ক শ্রী ইসলামউদ্দিন মহোদয়, প্রশ্ন নম্বর 1 হচ্ছে জাতীয় বিকল্প সড়ক NH 208-এ আসাম ত্রিপুরা সীমান্তের কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়েছে কিনা। হ্যাঁ, জাতীয় বিকল্প সড়ক আসাম ত্রিপুরা সীমান্ত কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে। প্রশ্ন, বন্ধ না থাকলে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে সড়কটির এই অংশের কাজের দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, তাই কাজটি কবে নাগাদ সম্পন্ন হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রশ্ন 3, যদি বন্ধ থাকে তবে তার কারণ। দরপত্রের কাজ চূড়ান্ত হওয়ার পর কাজটি, যেহেতু আমি বলেছি আগামী অর্থ বছরে এই অংশের কাজটি শুরু হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, একদম 1 মিনিট বলেন তাদের কুইক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন রাগনা থেকে বরগুল পর্যন্ত যে অংশটা, বরগুল হাই স্কুল পর্যন্ত মোটামুটি কাজ জনগণের চলা, গাড়ি ঘোড়া চলার উপযোগী রয়েছে, কিন্তু বরগুল হাই স্কুল থেকে কদমতলা ভায়া আসাম এবং ত্রিপুরা যে সীমান্তবর্তী কুর্তি ব্রিজ পর্যন্ত এই অবস্থায় 3 বছর হয়ে গেল, এখনো কাজ শুরু হয়নি। ওই এলাকার মানুষের একটা আশঙ্কা, তো উত্তর দপ্তর সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনেক সময় যোগাযোগ করেছেন। কেউ কেউ বলছেন এটা পুরানা কদমতলা বাজার হয়ে জেরদির হয়ে আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকার মানুষের স্বার্থে যেটু জায়গা একবার হয়েছে এবং ওই পাটটার কাজ
প্রতি ব্রিজ হইতে বড়গুল হাই স্কুল পর্যন্ত কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? এটা সম্পর্কে আমি যতটুকু জানি, এখানে মাটিটা কিন্তু যেটাকে বলে উদলা মাটি, এর আগে যারা টেন্ডার দিয়েছিল আমি অনেকবার গিয়েছি, তারা কমপ্লিট করতে পারে, আপনিও জানবেন বোধ এটা, তাই তারা ফেলে চলে যায়। এখন মুখ্যমন্ত্রীর মধ্যে শুনলাম যেটা টেন্ডার হয়েছে, দেখা যায় নতুন পার্টি আসলে কি হয়। ঠিক আছে, আমি যতটুকু জানি একটা উদলা পার্ট আছে, মেইন উদলা পার্ট বড়গুল হাওয়া, এটা কি পুরানা রাস্তা যেটা আছে কদমতলা বাজার বায়া প্রেমতলা জেরজিরিয়া, ওটাই শোনা যাচ্ছে দপ্তর থেকে বলা হচ্ছে ওই দিকে যাবে না, যেদিকে একবার ওই দিকে। আমি জানি না, ঠিক আপনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর সাথে চিঠিপত্র যোগাযোগ করুন। ঠিক আছে, প্রশ্নোত্তর শেষ হলো। যে সময় তারকা চিহ্নিত প্রশ্নের মৌখিক উত্তর দেওয়া সম্ভব হয়নি, সেগুলো তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যগণ নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় সদস্য আছে নোটিশটা আপনার কাছে? নোটিশটা চলে যায় নাই, আপনার কাছে আমি বলে দিচ্ছি। নোটিশের বিষয়বস্তু 1/3/2024 তারিখে দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত বহু স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীর সংকট রয়েছে শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় শিক্ষামন্ত্রীকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এর উত্তর আগামীকাল 5ই মার্চ আমি উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সহ অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু হল সেকেন্ড শিডিউল এলাকার অন্তর্গত এনএস রোড 208 নং জাতীয় সড়ক নির্মাণে অধিকৃত ভূমি দখলদারদের ক্ষতিপূরণ পাওয়া সম্পর্কে। মাননীয় রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে রেফারেন্স নোটিশের বিষয়ে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। আজকে সম্ভব না হলে আগামীকাল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স পিরিয়ডের উত্তর আমি আগামীকাল 5ই মার্চ দেব। আমি অফিসের যারা অফিসে কাগজপত্র সাপ্লাই করেন, এরা কেন পাঠানলাল বাবু এটা রেফারেন্সের নোটিশটা পেলেন না দেখবেন, দেখতে হবে তো। তৃতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আমার যে রেফারেন্স যে বিষয়টা, রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে বিশাল পরিমাণ কৃষি জমি আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের বাইরে থাকায় কৃষকদের কৃষিকাজের সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে রেফারেন্স নোটিশের বিষয়ে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স পিরিয়ডের উত্তর আগামীকাল 5ই মার্চ। এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ, মাননীয় সদস্যের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল আগরতলা স্মার্ট সিটির বর্তমান অবস্থা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আমি দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ বিবৃতি করার জন্য অনুরোধ করছি। আজ সম্ভব না হলে একটা তারিখ জানাবেন। নগর আগামীকাল আমি এর উত্তর দেব 5ই মার্চ। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল ত্রিপুরায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের আর্থিক, কৃষ্টি, সংস্কৃতি এবং কৃষি ইত্যাদি উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন সম্পর্কে। আমি মাননীয় সদস্য দৃষ্টি আকর্ষণ সহ সম্মতি দিয়েছি। এখন আমি জেনারেল অ্যাডমিশন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি, আজ সম্ভব না হলে আগামীকাল। 5ই মার্চ আমি উত্তর দেব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল রাজ্যের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY অন্তর্গত নির্মীয়মান সড়কগুলির কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ অনুরোধ দিয়েছি। এখন আমি পূর্ত PMGSY দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি, নাহলে আগামীকাল 5ই মার্চ এর উত্তর দেব। মাননীয় সদস্যগণ, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আগামী 5 মার্চ 2024 তারিখে বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অধিবেশনের শেষ দিনে অর্থাৎ 5ই মার্চ
24 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে আমি সবাইকে অবহিত করছি। একটি ঘোষণা, অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ বলে মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনের কাছ থেকে আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। আমি এখন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়কে ওনার আনিত এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ অনুসারে আমি বিধানসভার বর্তমান অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। অধ্যক্ষ মহোদয়, এই অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করার পূর্বে আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি খুবই সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণের মতো এমন পবিত্র কাজ করার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর যে সুযোগ আমি পেয়েছি তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। ভগবান রামচন্দ্রের চরণে এই পুষ্পাঞ্জলি অর্পণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পরিষদীয় মন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী এবং ট্রেজারি বেঞ্চের সকল সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি আজ সারা দেশ রামময়। অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা শুধুমাত্র একটা নিছক মূর্তি প্রতিষ্ঠা নয়, এটা এই দেশের অস্মিতা, স্বাভিমান এবং আমাদের এই দেশের আত্মবিশ্বাসের প্রতিষ্ঠা। রাম শুধুমাত্র ব্যক্তি নয়, ভারতীয় জীবনাদর্শের সর্বোচ্চ আদর্শ ভগবান শ্রীরাম। সুতরাং এই রাম মন্দির নির্মাণ শুধুমাত্র একটা ব্যক্তির মন্দির নয়, এটা একটা রাষ্ট্র মন্দির। রাম শুধু ব্যক্তি নয়, রাম ভারতের আত্মা, ভারতের আদর্শ, ভারতের চেতনা। এই মন্দির রাষ্ট্র মন্দির। রাম মন্দির আগামী প্রজন্মকে নতুন ভারতে কর্তব্যবোধের প্রেরণা যোগাবে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এই মন্ত্রে মাতৃভূমির প্রতি অটুট কর্তব্যবোধ জাগ্রত করবে। মন্দির উদ্ধার কল্পে 500 বৎসর ধরে লক্ষ লক্ষ রাম ভক্ত যে প্রাণের বলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধাপূর্বক স্মরণ করে আমি আমার অভিনন্দন সূচক প্রস্তাব আমি পাঠ করছি। দেশ বিদেশের কোটি কোটি মানুষের অনুভূতি, আবেগ, বিশ্বাস এবং জনগণের দীর্ঘ কয়েক শতকের প্রতীক্ষিত আকাঙ্ক্ষাকে অবশেষে বাস্তবিক অর্থেই সার্থকতা এনে দিয়েছেন ভারতবর্ষের জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 11 দিন উপবাস করে প্রবল শীতের মধ্যে মেঝেতে শুয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে গত 22শে জানুয়ারি অযোধ্যার পুণ্যভূমি তথা রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরের গর্ভগৃহে সাধু সন্তদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় রীতিনীতি ও বিধিবদ্ধ পূজা অর্চনা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দেশ বিদেশের কোটি কোটি মানুষের মণিকোঠায় তিনি আজ হৃদয় সম্রাট। ঐতিহাসিক রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন অনুষ্ঠান প্রসঙ্গে সকল ধর্মের ধর্মীয় গুরুদের উপস্থিতি প্রমাণ করে ভারতীয় সমাজের ধৈর্য, শান্তি, পারম্পরিক সদ্ভাব এবং সমন্বয়ের প্রতীক এবং এর গরিমাকে
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের উৎসাহ উদ্দীপনা দেশের প্রতিটি জনপদে যেমন হয়েছে, তেমনি বিদেশের সর্বত্র প্রবাসী ভারতীয়দের সঙ্গে সেই সকল রাষ্ট্রগুলোর বিভিন্ন ধর্মাবলম্বীর সাধারণ মানুষও সামিল হয়েছিল। এমনকি আমেরিকার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি শ্রী ভেঙ্কটেশ লোটাস মন্দির প্রসঙ্গে এই উৎসব উদযাপনে সামিল হয়েছে। হাজার হাজার জনতার মধ্যে বিভিন্ন ধর্মবিশ্বাসীদের মধ্যে প্রবাসী পাকিস্তানি মুসলমান সম্প্রদায়েরও বেশ কিছু লোক ছিলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তটি মানবজাতির কাছে ধর্মীয় সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি অটুট অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ঐক্য, বৈচিত্র্য ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ আমাদের দেশের মূল ভিত্তি। এর মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজ জাতির সম্মিলিত প্রচেষ্টা প্রতিফলিত হচ্ছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি রাষ্ট্রধর্ম অনুসরণ করে নানা ধরনের বৈচিত্র্যের মধ্যেও সকল ধর্মের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ প্রদর্শন এবং জাতির কল্যাণের সংকল্প নিয়ে নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে চলছেন। অযোধ্যা রাম মন্দির নির্মাণ দেশবাসীর মনে শক্তির বিকাশের জন্ম দিচ্ছে। ভগবান রাম বিবাদ নয়, সমাধান। রাম শুধু অতীত বা বর্তমানেই নয়, অনন্তকালের। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার পূর্ণ রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে সকল পুণ্যার্থীদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে। উক্ত প্রস্তাবটি এই সভায় গৃহীত হওয়ার পর বিধানসভা সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর নিকট গৃহীত এই প্রস্তাবটি প্রেরণের জন্য আপনাকে বিনম্র অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন কর্তৃক আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ভারতবর্ষের মাননীয় আমাকে পড়তে দেবেন প্লিজ। মাননীয় অধ্যক্ষ নবলবাবু, আমি পড়া শেষ করি। 2 লাইন পরে পড়তে এটা মাঝখানে ঢোকা যায় না তো। প্রস্তাবটি হল ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার পূর্ণ রাম জন্মভূমিতে নবনির্মিত সুদৃশ্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে সকল পুণ্যার্থীদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন অর্থাৎ না বলার কেউ নেই, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হল। এটার উপরে আর কোনো আর্গুমেন্ট চলে না, শ্যামলবাবু। সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের 99% মানুষ যেটাকে গ্রহণ করেছেন, 1-2 জনের জন্য এটা দরকার নাই। লেইং অফ পেপারস অফ দ্য টেবিল অফ দ্য হাউস। রাম বিবাদ নয়, সমাধান। রাম অতীত বর্তমান নয়, অনন্তকালে। বাস। না, ভারতবর্ষে 99.9% মানুষ অ্যাকসেপ্ট করেছেন, এটা কোনো আলোচনা বিতর্ক চলে না। নেক্সট, লেইং অফ পেপারস অফ দ্য টেবিল অফ দ্য হাউস। Now the business before the house, laying a copies of the Tripura, কোনো বিতর্কিত বিষয় না, বিতর্ক খালি সৃষ্টি করলে হবে না, এটা বিতর্কিত বিষয় না। The Tripura State Legal Service Authority 12th Amendment Regulation 2022
and the Tripura State Legal Service Authority within bracket 13 Amendment Regulation 2024, and number 2, the action taken report on the recommendation of 5th State Finance Commission in respect of urban local bodies under Urban Development Department, Government of Tripura, on the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned regulations and action taken report on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of Tripura State Legal Services Authority 12th Amendment Regulations 2022 and 13th Amendment Regulations 2024 of Tripura State Legal Services Authority as required under Section 30(2) of the Legal Services Authority Act 1987 on the table of the House. Now the business before the House is laying a copy of number 1, the quarterly review report of Finance Minister for the 4th quarter of 2022-23. Okay. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of the action taken report on the recommendation of 5th State Finance Commission in respect of urban local bodies under Urban Development Department, Government of Tripura, as per required under Section 214 of the Tripura Panchayat Act 1993, read with Section 269 of Tripura Municipal Act 1994 on the table of the House. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি যেটা রিড আউট করলাম, আপনি কিংবা এখানে হাউসের সুধাংশু মিনো আর তো শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছেন তো? এডিবল তো? ওকে ওকে ফাইন। অডিয়েবল সরি। কেউ বলছেন জাস্ট এ সেকেন্ড, কেউ বলছেন রেলগাড়ি চালাচ্ছি, এই গরুর গাড়ির মাধ্যমে চলবে নাকি অ্যাসেম্বলি? Now the business before the House is laying a copy of the quarterly review report of Finance Minister for the 4th quarter of 2022-23 and 1st, 2nd and 3rd quarters of 2023-24 as per Tripura FRBM Act 2005 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Financial Sector Department to lay a copy of the above mentioned review reports on the table of the House. Respected Speaker, sir, I would like to lay the copies of the quarterly review reports for the 4th quarter of 2022-23 and 1st quarter, 2nd and 3rd quarters of 2023-24 as per Tripura FRBM Act 2005 on the table of this House. Honorable members are requested kindly to collect the copies of the regulation action taken report and review reports from the notice office of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্যগণ অবগত জানাচ্ছি যে মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারের সুপারিশ সহ একটি পিটিশন বিধানসভা সচিবালয়ে প্রেরণ করা হয়েছে। উক্ত পিটিশনটি বিষয়বস্তু সভায় উল্লেখ করার জন্য এখন বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। Honorable Speaker, sir, as per provision of Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in Tripura Legislative Assembly, I do hereby report one number of petition, namely petition dated 12 February 2024 of Sri Hari Krishna Sutradhar and 16 other signatories duly countersigned by Sri Sudip Sarkar, Honorable Member, Tripura Legislative Assembly, for widening and mantling of the road that runs between boundaries of the houses of Sri Adhir Roy and Sri Ranjit Boni in East Bhubanbon, Agartala, West Tripura. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন কমিটির ও কার্যকর পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে এই পিটিশনটি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে আমি ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Before we move to the next business, আমি বিরোধী হাউসের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই, very recently আমরা ডিটেলস জানি না, there was an agreement between Government of India, tripartite agreement between one indigenous regional party
and the central government. তো এই ব্যাপারে যদি হাউসকে একটু অ্যাপ্রাইজ করা হয় আমরা খুব খুশি হব। যেহেতু হাউস চলছে, কি বিষয়বস্তু কিসের উপর এগ্রিমেন্টটা হলো, আমরা ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা এই এগ্রিমেন্ট মোতাবেক কি কি পেল, সবটাই যদি আমাদেরকে একটু, এবং কার সাথে এগ্রিমেন্টটা হলো এটা যদি একটু খোলাসা করেন তাহলে খুব হ্যাঁ মোশনটা মুভটা করুক, তৈরি হচ্ছে তৈরি করুক। Discussion and voting on the supplementary demands for grants for the financial year 2020-24. সভার পরবর্তী কার্যসূচি ছিল 2023-24 অর্থ বছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি সহ উপস্থাপন এবং এইগুলির উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 47টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো একত্রে সভা উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। মাননীয় সদস্যরা অবগত জানাচ্ছেন যে যেহেতু 23-24 অর্থ বছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলির উপর কোনো ছাঁটাই প্রস্তাব মাননীয় সদস্যগণ তরফ থেকে দেওয়া হয়নি, সেহেতু আমি এই ব্যয় বরাদ্দের দাবিগুলি এখন একত্রে ভোটে দিচ্ছি। আগে আমি ডিমান্ডগুলো পড়ে নিই। ডিমান্ড নাম্বার 3, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যখন বলেছিলেন শনিবারে 4টার মধ্যে দিতে হবে, তখন এটা সোমবার 11টা করেছিলেন, কিন্তু এটা অর্ডারে আসেনি। আমি যখন কালকে জিজ্ঞেস করলাম সাপ্লিমেন্টারি গ্রান্টের জন্য প্লিজ প্লিজ সভা প্লিজ কেন, আমি স্পিকারকে বলিনি, আপনার কাছে বলছি। উনি উত্তর দেওয়ার সময় দেবেন। আমার বক্তব্য হলো স্যার আপনাকে পরিচালনা করবে যে ওইটা পরিচালনা করছে না। আমি বাবু জাস্ট ফিউ সেকেন্ড, আমি কি বলেছি, মাননীয় অনিমেষ বাবু, মাননীয় সুদীপ বাবু, মান রতন বাবু থেকে এখন আমি শিখি, আপনি সুদীপ বাবুর সঙ্গে কাজ করেছেন, আপনি শিখবেন, আমার কিছু আসে যায়। আরে আসা যাওয়ার কথা শুনে এটা তো রতন বাবু গাইড করলেন, আমার ব্যাপারে বলেছি কথাটা শুনবেন। এবং আপনি সুদীপ বাবু, রতন বাবু যখন বিরোধী দলনেতা ছিল, আমরা এখানে একসঙ্গেই ছিলাম। সুতরাং আপনি কার থেকে শিখবেন এটা আপনি শিখছি না, আরো আপনি শিখতে হবে না, আপনি চেয়ার বসে গেছেন। আমি আপনাকে বলছি, ওই দিন সাপ্লিমেন্টারি উপর কাট মোশনের কোনো কথা, তাইলে রতনবাবু যখন বলছে কোনো কথাই তো হয়নি, বাজেটের উপরে বলা হয়েছে তো, সাপ্লিমেন্টারি কথা হয়নি তো, তাইলে আপনি কি করে বলছেন সাপ্লিমেন্টারি কেউ কাট মোশন দেয়নি? কোনো কথাই তো হয়নি। হ্যাঁ, দেয়নি তো কেউ, চাইবেন তো। আর এটা চাওয়া দিতে আসেনি কি আমার? হ্যাঁ, তো আরে আনপার্লামেন্টারি কথা বলছেন, আপনাকে তো সাসপেন্ড করতে হবে। তুর মানে হোয়াট ইউ মিন বাই তুর? আচ্ছা ঠিক আছে গৌরবাবু, ইউ আর টু তুর যে বলছেন, ইউ আর টু এক্সপ্যান্ড। আচ্ছা আপনি সরি বলা উচিত। আপনি সিনিয়র, সিনিয়রের কথা না, কথাটা হলো নিজের ছেলে যদি হাইকোর্টের জাজ বা মিলট বলতে হয়, অত্যন্ত সম্মান দিয়ে কথা বলি। কালকে আপনার চশমা দেখে হৃদয় অত্যন্ত ব্যথা পেয়েছিলাম। তগজ স্কুলে আজকে চশমা পড়েছেন, ভালো লাগছে। কিন্তু আপনি এই ধরনের কথা বলবেন কেন? একদিকে বলেন আপনি সিনিয়র, আরেকদিকে তুর কথাটা বললেন, এটা আপনি উত্তর করুন। না না, দূর বলিনি আমি। কি বলেছেন? তুর বলেছেন। না দূর না, কি বলেছেন আপনি দেখেন, রেকর্ড চেক করুন। ঠিক আছে, আর যদি আপনি আমার সিনিয়র বলছি, যদি আমি দূর বলে থাকি, এটা আমার অসাবধানতা, প্লিজ। তাইলে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের উপর কথা হবে না কেন? এটা তো সেদিন আরে কাঠমোশন নাই, রতন বাবু কথা শুনলে মনে হয় উনি ইচ্ছা করলে বক্তব্য রাখতে পারবেন, কাঠমোশন না থাকে। কিন্তু প্রশ্ন হলো কাঠমোশন নেই, সাধারণত কাঠমোশন থাকা উচিত, কিন্তু কাঠমোশন আনেনি কেউ, কেউই আনেনি, বাজেট উপরে এনেছে। আমার কাছে কপি এসেছে, বাজেট উপরে অনেকে
করতে পারেনি, অন্য সময় আছে। আসলে তো এই যে মেসেজ একটা নতুন এসছে, মাননীয় মেসেজের পরে তো শ্রদ্ধা শর্মার সঙ্গে বলছি, আপনাকে পরম শ্রদ্ধার সহিত বলছি, এক কথা মনে রাখবেন। আপনি আমাকে স্নেহের সঙ্গে স্নেহের সঙ্গে বলবেন, না শ্রদ্ধার সঙ্গে। আপনি সেই ফর্মুলার এখনো পড়েননি, যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা পড়েননি। তবে একটি কথা বলতে চাই, পরম রেসপেক্ট দিয়ে বলছি আপনাকে, আমি রতনবাবু বারবার উঠছে, বাধা দেওয়ার চেষ্টা করছি। আমার রতনবাবুর কথা, আমি আপনার একটা কবিতা বলতে হবে, হে মহারাজ সাধু হলে আজ আমি চলব, আপনি বলেছেন এখান থেকে। রতনবাবু তখন এই ছিল, রতনবাবু কথাবার্তা ভালো বলতে চান, ভালো, সব ভালো, কিন্তু আপনিও ভালোই, কিন্তু আপনারা এক হয়ে এই যে যখন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হলো, আমরা পক্ষে বলবো না বিপক্ষে বলবো, আপনি কি করে জানেন? আপনি বলে দিলেন সর্বসম্মতিক্রমে। এটা স্যার হিটলারকে ছাড়িয়ে যায় না স্যার। তবে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমরা, আমাদের বক্তব্য আছে এরকম, আমাদের বক্তব্য স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এটা গতানুগতিক হয়ে থাকে। এস্টিমেট অফ এক্সপেন্ডিচার জন্য বাজেট বলা হয়, বাজেটে বলেন বছরের প্রথম দিকে। এখন যে যে ডিপার্টমেন্টে মার্চ মাসে আসবে, লাস্টের দিকেও আসবে, কিন্তু সাপ্লিমেন্টারির সাথে সাথে বাজেট আপনি কি করে করবেন? এটা হয় কেন হয়? মার্চ মাসের 31 পর্যন্ত আমরা কি টাকা পাবো দিল্লি থেকে, কত টাকা ব্যয় করতে পারবো, এটার হিসাবটা আপনি এখন কেমনি কি করে করবেন? হাউ সাপ্লিমেন্টারি গ্র্যান্ট মিনস আমার অতিরিক্ত টাকা হয়েছে, আমাকে অতিরিক্ত ফান্ড দিতে হবে, আমার টাকা ব্যয় হয়নি, অ্যাক্সেস হয়েছে। তাইলে 31 মার্চ তো আসতে হবে, আজকে মাত্র 4 তারিখ না 4 তারিখ, তো আজকে 4 তারিখ মার্চ মাস 31, আরো 27 দিন আছে। 27 দিনের মধ্যে এটা আপনিও ছিলেন দীর্ঘদিন, আমরা এটা এই মাসের 3rd কোয়ার্টারে বা 2nd কোয়ার্টারে, 3rd কোয়ার্টার বা 4th কোয়ার্টারে, এইবার তাড়াহুড়া করছেন, কোনো আপত্তি নেই। আপনি দিন কেটে দিয়েছেন, 3 দিন করেছেন, কোনো আপত্তি নেই, আপনি সবই করতে পারেন, বিকজ ইট ইজ দিস হাউস ইজ প্যারোগেটিভ টু ইউ। এখানে অ্যাকর্ডিং টু রুলস অফ দ্য বিজনেস আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কিন্তু বক্তব্য হল এই যে যে টাকাগুলি চাইছে, আমরা চাইলেও পাস হবে, না চাইলেও পাস হবে, হোক ডেভেলপমেন্ট হোক, আমরা চাই, আমরা বিরোধিতা করছি। তবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয় কিনা সেটার দিকে কিন্তু তাকাতে হবে। সেই জন্যই কাট মশার ব্যবস্থা থাকা উচিত ছিল। মাননীয় লিডার অফ দ্য হাউস আমাদের এলওপি সাহেব বলেছে, ইজ এ গুড ম্যান, আমি দীর্ঘদিন চিনি, 50 ইয়ার্স। কেউ বলো হয়তো বর্তমানে বাটারিং করে অনেকে, টু ফর প্রমোশন অর ডিমোশন, আই ডোন্ট নো। তবে মানিক বাবুকে আমাকে চেনাতে হবে। আই নো হিম ফ্রম হিজ কলেজ লাইফ অর স্কুল লাইফ, লং টাইম, আমরা আগরতলায় থাকি। তবে স্যার সাপ্লিমেন্টারি গ্র্যান্টের এই যে আমাদের, আমি কিন্তু কালকে পরশুদিন ধরিনি, আমাদের প্রণজিৎ বাবু, উনি ওই উনি যেটা পড়ছিলেন, এই সার্কুলার, এই অনিয়মিত চাকরি দেওয়া হবে না কেন সব দিচ্ছিলেন, আমি উঠিনি কেন? কারণ আপনাকে বলা আছে গোপাল ভাই বেশি কথা বলতে দেবেন না, আমি জানি। আই হ্যাভ গট অলসো ম্যান ইয়ার, আমাদের তো একসঙ্গে কাজ করেছি, আপনিও করেছেন,
উনি যে বলেছেন যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা যাবে না, বামফ্রন্ট এই করেছে, ঠিক আছে করেছে দিয়েই তো ওরা এখন বিরোধী দল, আপনারা এসছেন, কিন্তু এই কথাগুলি, এই সার্কুলারগুলি 2018 সালে আপনাদের জানা ছিল না? যদি জানা না থাকে ব্যর্থতা, আর যদি জানা থাকে তাহলে মিশন ডকুমেন্টে আপনারা অনিয়মিত প্রায় 40,000 লোকের পেটে লাথি মেরে আপনারা শাসন করছেন। তাইলে মিশন ডকুমেন্টে কেন আপনারা প্রমিস করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন অনিয়মিতদের আমরা রেগুলার করব? এখানে আমাদের সংবিধান বিশেষজ্ঞ রতনবাবু আছেন, আমাদের সঙ্গেই ছিলেন। আমি একটু বলবো যে ওই দিন আমি বলিনি, কারণ প্রণজিৎ বাবুকে আমি ব্যক্তিগতভাবে স্নেহ করি, ওনার দাদার সঙ্গে আমরা রাজনীতি করি। বক্তব্য হলো আপনারা জেনে থাকলে প্রচুর অন্যায় করেছেন, ওনাদের থেকেও বেশি, আর না জেনে থাকলে আপনাদের ব্যর্থতা। আপনারা বলেছেন অনিয়মিতদের আমরা এই দেওয়া হয়। আর এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টে আমি বলবো এখানে শুধু খরচ করবেন, কর্মচারী সম্বন্ধে কিছু কথা নেই। বারবার বললেন 7th পে কমিশন দিয়ে দিয়েছে, অনলি ফিটমেন্ট ফ্যাক্টর। এখানে বামফ্রন্ট দিয়েছিল 2.25%, আপনারা দিয়েছেন 0.32। এখন বলেছেন 7th পে কমিশন। 7th পে কমিশন মহাভারত থেকে অনেক বড়, সবাই পড়েছে কিনা আমি জানি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি তো অভিজ্ঞ, কোনো পোস্টে পার্মানেন্ট না। আপনি আছেন, আপনাকে পরম চেয়ারকে শ্রদ্ধা দিয়ে বলছি, অবজ্ঞা করবেন না। আপনি চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করেছেন যে আমার কথা কি শুনতে পেরেছেন? আমরা কারা না, আমরা কান বন্ধ হয়ে যায় না। মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস না না, আপনি বলছেন, অনেকে বলছে গরু গাড়ির মতো চালা, এই ট্রেনের মতো চালাচ্ছে। আপনি নো স্যার, the gravity, chastity and decorum of this house should be maintained. You are also one of the member. আমরা বলছি, তাইলে আমি এখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের বলতে চাইব যে কেন প্রায় 40,000 অনিয়মিত চাকরি যারা আছে তাদেরকে কেন রেগুলার করার প্রস্তাব এখানে নেই? আমি বলবো বেকারদের জন্য কোনো কথা নাই কেন? আমি বলবো কর্মচারীদের 26% দিয়ে ব্যাপারে কোনো কথা নাই কেন? বাজেটটা বলতে পারবেন? আমি বলবো বাজেটে বলবেন। আমি বাজেটে বলবো স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট পার্ট অফ বাজেট, আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনি তো মনে হয় কমার্স করেছেন কিনা জানি না, অ্যাকাউন্টেন্সি করেছেন জানি না। ইট ইজ অলসো পার্ট অফ দ্য বাজেট। কিন্তু আপনাকে কলেজে দেখা গেছে আপনি পাস করেছেন, শিক্ষিত। আমি আপনাকে বলছি, যিনি আজকে বলেছেন 3টার বেশি কোশ্চেন হবে না, আমার জানা মতন ওনার কোশ্চেনে 10টা সাপ্লিমেন্টারি হয়েছে। আমরা ওয়েলে গিয়ে চিৎকার করেছিলাম, রতনবাবু তখন সিএলপি, আজকে বলে তাড়াতাড়ি করতে হবে। ওনার সময় 10খানা, আমাদের সময় 3খানাও না। আমি যেটা বলছি, এই সাপ্লিমেন্টারি বাজেটকে আমরা বিরোধিতা করি না। আমরা বলবো এই সাপ্লিমেন্টারি বাজেট পাশ হয়ে জনগণের কল্যাণ হোক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের হোক, এবং এখানে যদি কৃষকদের কৃষি লোনটা মকুব থাকতো ভালো লাগতো, কিছুই। আর আমি বাজেটের সময় বলবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইট ইজ দ্য ভিখারি স্টেটমেন্ট। আমরা ভিখারি হয়ে গেছি। সুতরাং সাপ্লিমেন্টারি বাজেটে আমি বলবো অধিক টাকা এসছে, আপনারা বাড়িয়েছেন, ব্যয় করুন, এটাকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড করবেন না, এটুকু বলে আমি ঠিক আছে। মাননীয় সদস্য
আমি একত্রে ডিমান্ড নাম্বার 3 সাম নট এক্সিডিং 48170333. Demand number 5 সাম নট এক্সিডিং 10959200. Demand number 6 সাম নট এক্সিডিং 5849500. Demand number 7 সাম নট এক্সিডিং 12000000. Demand number 8 সাম নট এক্সিডিং 20000000. Demand number 13 sum not exceeding 134650000. Demand number 15 sum not exceeding 7890870000. Demand number 17 sum not exceeding 331510000. Demand number 18 sum not exceeding 258200000. Demand number 23 sum not exceeding 2262820000. Demand number 3030 sum not exceeding 1373970000. Demand number 31 sum not exceeding 17299280000. Demand number 3333 sum not exceeding 49000. Demand number 35 sum not exceeding 139070300. Demand number 39 sum not exceeding 7432800. Demand number 40 sum not exceeding 340362300. Demand number 48 sum not exceeding 1388500. Demand number 49 sum not exceeding 1000000. Demand number 51 sum not exceeding 10275300. Demand number 52 sum not exceeding 122806050. Demand number 58 sum not exceeding 233200. Demand number 62 sum not exceeding 23880000. Demand number 64 sum not exceeding 3916200. Demand number 1 sum not exceeding 1694000. Demand number 4 sum not exceeding 48664000. Demand number 14 sum not exceeding 110191500. Demand number 27 sum not exceeding 1237526600. Demand number 28 sum not exceeding 3120100. Demand number 34 sum not exceeding 10979500. Demand number 45 sum not exceeding 4665200. Demand number 56 sum not exceeding 3653200. Demand number 24 sum not exceeding 26727500. Demand number 63 sum not exceeding 5075. Okay. Okay, sure. কোনটা বলেছিলাম আমি রিপিট করে ডিমান্ড নাম্বার ডিমান্ড নাম্বার 24 সাম নট এক্সিডিং 26 72 7500. 75000. Demand number 63 sum not exceeding sum not exceeding 50000000. Demand number 1111 sum not exceeding 2450000. Demand number 21 sum not exceeding 25892000. Demand number 59 sum not exceeding 15570000. Demand number 37 sum not exceeding 1000000. Demand number 41 sum not exceeding 98950900. Demand number 1919 sum not exceeding 77941000. Demand number 25
sum not exceeding 1031000. Demand number 5353, sum not exceeding 328,000. 28,000. Demand number 2020, sum not exceeding 409,000,000. Demand number 2626, sum not exceeding 891,74,000. Demand number 29, sum not exceeding 590,53,000. Demand number 1212, sum not exceeding 192,02,000. Demand number 32, sum not exceeding 483,38,000. Demand number 5757, sum not exceeding 770,69,000. As many as are of that opinion will please say aye. Aye. As many as are of contrary opinion will please say no. I think ayes have it, ayes have it, ayes have it. The demands are passed. Government business legislation. সবার পরবর্তী কার্যসূচি হল the Tripura Appropriation Bill 2024 within bracket the Tripura Bill number 1 of 2024 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I would like to move for leave to introduce the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 1 of 2024 on the table of the House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল the Tripura Appropriation Bill 2024 within bracket the Tripura Bill number 1 of 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন, না বলার কেউ নেই, তাই সর্বসম্মতি বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল the Tripura Appropriation Bill 2024 within bracket the Tripura Bill number 1 of 2024 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। Speaker, sir, the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 1 of 2024 be considered by this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল the Tripura Appropriation Bill 2024 within bracket the Tripura Bill number 1 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে না বলবেন, না বলার কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হল। আমি এই বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন। হ্যাঁ 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 আমাদের তো পড়তে হবে। It should be beneficiary, ওই বিলটা তো পড়তে হবে। না না, আমাদের তো পড়তে হবে। এই বিল যদি ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল হয় তাহলে কি করা হবে? আরে তোরা মাঝে মাঝে এক হস, আমি জানি। চুপ কর। আমার বক্তব্য হলো স্যার, এনি বিল উই শুড গো থ্রু ইফ ইট উইল বি ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল আমরা কথা বলবো, ইফ ইট উইল বি বেনিফিশিয়াল টু দ্য পিপল আমরা সমর্থন করবো। আপনি বিল উঠিয়েছেন, পড়া নাই, লেখা নাই, দেখা নাই, আমরা দেখবো। সুদীপ বাবু একটু বলুন। আমি এই বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন, না বলা কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন এই বিলের অন্তর্গত অনুসূচিটি অর্থাৎ শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি অর্থাৎ দুদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন, না বলা কেউ নেই, তাই বিলের অনুসূচিটি শিডিউলটি এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতি গৃহীত হইল।
এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিয়েছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন, না বলার কেউ নেই। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। সভার পরবর্তী কার্যসূচি হচ্ছে দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, দি ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Speaker sir, the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 1 of 2024 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 1 অফ 2024 পাস করা হোক। যারা পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন, না বলার কেউ নেই। অতএব বিলটি আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত হইল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2024, দি ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker sir, the Tripura Public Demand Recovery within bracket Amendment Bill 2024, the Tripura Bill number 3 of 2024 be considered by this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এটার মধ্যে এই বিলের ইনগ্রিডিয়েন্টস কি, কেন আনা হয়েছে, একটু যদি ব্যাখ্যা করে আমাকে ভালো। Speaker sir, actually তো এই যে ঋণ আদায় করার জন্য 2000 সনে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন প্রণয়ন করা হয়। 2001 সনে উক্ত আইনের অধীনে রুলস প্রণয়ন করা হয়। উক্ত আইনের 31/1/A ধারা অনুযায়ী 5,000 টাকার উপর অনাদায়ী ঋণের ক্ষেত্রে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এই আইনে 31/A উইদিন ব্র্যাকেট বি ধারা অনুযায়ী অন্যান্য ক্ষেত্রে 3 মাস পর্যন্ত শাস্তির বিধান আছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক জনগণের সুবিধার্থে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি স্তরের সহোদ্যোগীদের সুবিধার্থে ও তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য পাবলিক ডিমান্ড রিকভারি আইনকে আরো সহজ এবং ঋণ খেলাপিদের ক্ষেত্রে শাস্তির বিধান কমানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য সরকারের উক্ত সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য যা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন 2000-কে সংশোধন করার প্রস্তাব নেওয়া হয়। ক্ষুদ্র ব্যবসায়ী ও সহোদ্যোগীদের সুবিধার্থে এবং বিনিয়োগের বাধা দূর করতে ঋণ খেলাপিদের শাস্তির বিধান হ্রাস করার জন্য দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি আইন 2000 এর ধারা 31 উইদিন ব্র্যাকেট A উইদিন ব্র্যাকেট A এবং 31 উইদিন ব্র্যাকেট 1 এবং উইদিন ব্র্যাকেট B এবং সংশোধনের প্রস্তাব আনা হয় যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি সংশোধন আইন 2024-এর মাধ্যমে। এই সংশোধনীতে 31 উইদিন ব্র্যাকেট A ধারা বর্ণিত 5,000 টাকার পরিবর্তে 50,000 টাকার প্রস্তাব করা হয় এবং শাস্তির বিধান 6 মাস থেকে 2 বছরের পরিবর্তে মাত্র 2 মাস করার প্রস্তাব দেওয়া হয়। এই আইনে 31 উইদিন ব্র্যাকেট 1 উইদিন ব্র্যাকেট B ধারা উল্লেখিত শাস্তির বিধান 3 মাসের পরিবর্তে মাত্র 1 মাস করা হয়। পাবলিক ডিমান্ড রিকভারি আইন মোতাবেক সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট এবং রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত অন্য যে কোনো আধিকারিক সার্টিফিকেট হিসাবে অফিসার হিসাবে কাজ করে। সংশ্লিষ্ট ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর পাবলিক ডিমান্ড রিকভারি অফিসার অনাদায়ী ঋণ আদায় করার জন্য 4 উইদিন ব্র্যাকেট 1 এবং 4 উইদিন ব্র্যাকেট 2 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সার্টিফিকেট অফিসারের নিকট লিখিত আবেদন করেন। পরবর্তী সময় সার্টিফিকেট অফিসার ঋণ খেলাপিকে অনাদায়ী ঋণ আদায় করার জন্য নোটিশ জারি করে থাকেন। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর পাবলিক ডিমান্ড রিকভারি অফিসার অনাদায়ী ঋণ আদায় করে
আবেদনপত্রের সঙ্গে মোট ঋণের 2% অর্থ সার্টিফিকেট অফিসারের নিকট সার্ভিস চার্জ হিসাবে জমা করেন। পরবর্তী সময় সার্টিফিকেট অফিসার সার্ভিস চার্জ হিসাবে আদায়কৃত অর্থ ট্রেজারি অফিসে রেভিনিউ ডিপোজিট হিসাবে জমা রাখবেন। এখানে উল্লেখ থাকে যে পূর্বে সার্ভিস চার্জের পরিমাণ ছিল 5%, আর 2016 সালে তা কমিয়ে 2% করা হয়। অতি সম্প্রতি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অনুরোধ ক্রমে তাদের অনাদায় ঋণ আদায় করার জন্য রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট TCS অফিসার তথা যুগ্ম অধিকারতে সার্টিফিকেট অফিসার হিসাবে দিচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিলের যে সাবস্টেন্স এটা অনেকটা হলো আপনার যে 5,000 টাকা যেটা আছে শাস্তি আছে এটাকে কমাবো। সুদীপ বহুজন বললেন কত টাকা, বলে 5,000 টাকা তা 50,000 টাকা, তার মানে কমানো এই খেতে পায় না ভিখারি করেছে। যেহেতু এখানে আপনার কারাদণ্ডের ব্যবস্থা প্রভিশন হয়ে গেছে 1 মাস বা 2 মাস, ইট ইজ 1 মাস। রেভিনিউতে এগুলি হলো কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং, রতনবাবু ভালো জানে, সুদীপ বাবু জানেন, আর এখানে মনে হয় অ্যাডভোকেট আসলে এখানে একটা প্রভিশন থাকা উচিত যে কাউকে কোনো পেনাল্টি করা, পেনাল্টি 2 রকম, অর্থদণ্ড পেনাল্টি আর কারাদণ্ড হলো ইন্ডিয়ান পেনাল কোডে বা এই ধারা। সুতরাং ওকে বিফোর পানিশমেন্ট হি শুড বি গিভেন, সুপ্রিম কোর্ট বলেছে এনি পানিশমেন্ট কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং, দি পার্টি কনসার্ন শুড বি হার্ড, ওকে তার বক্তব্য রাখার অধিকার। কারণ একটা লোক ধরুন ক্যান্সার পেশেন্ট, 6 বছর হয়তো ট্রিটমেন্টে, 5 বছর ট্রিটমেন্টে আছে, কিডনি ফেইল বা কিছু আছে, তার বলার আছে। সুতরাং আপনি রেভিনিউ কালেকশন করার জন্য 5,000-এর পরিবর্তে 50,000 করেছেন, আপনি আপনার মধ্যেই করছেন। কিন্তু গরিব এখানে লেখা আছে যে 5,000 বা 10,000 যারা ঋণ আছে ফার্মারদের আমরা মুকুব করব, কিছু আছে? কিচ্ছু না। আমি মনে করি স্যার এটাকে তর্জমা করার জন্য, ভালোভাবে দেখার জন্য এটা সিলেক্ট কমিটিতে পাঠালে মনে হয় ভালো। কারণ আই এম সরি, আমার ওই যে শুক্রবারে যে কাগজ দিয়েছিলেন এটাতে আমার এগুলি আমার ব্রাঞ্চের মধ্যে ছিল না, তাই পড়তে পারিনি, ওনাকে একটু কষ্ট দিলাম আমার ফাইন্যান্স মিনিস্টারকে। কিন্তু ইনগ্রিডিয়েন্টস অফ দিস বিল it is detrimental to the interest of the people. এই ক্ষেত্রে আমরা বলবো সিলেক্ট কমিটিতে পাঠানো, আলোচনা করুন, আপনি ঋণ আপনি আদায় করবেন, ঠিক আছে, আপনি দেখতে হবে। আপনার কথায় কথায় বলেন যে করোনার জন্য 2 বছর, ওই পিরিয়ডে যদি কারোর না দিয়ে থাকে আপনি কি করবেন? এগুলি the accused should be given sufficient time of being heard. এটা শব্দটা আছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমাকে না জিজ্ঞেস করে আমার একটা খুনি তার পক্ষে সওয়াল করার রাইট আছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সুতরাং আমার মনে হয় এইভাবে পাস না করে আপনি আবার বলছেন pass করুন for the betterment of the people, for the betterment of the unemployed people, for employees, for farmers, for দলিত কৃষক, মেহনতি মানুষের জন্য করুন, কোনো আপত্তি। কিন্তু এই বিলটা আমি প্রণব বাবুকে বলবো, উনি কিন্তু কমার্স গ্রাজুয়েট, আইন কিছু হলেও করেছেন, রতন বাবুর মতো হিমালয়ান এক্সপিরিয়েন্স না, রতনবাবুর সঙ্গে আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে মেজরিটি বলে
একটা ম্যাজিক ফিগার পেয়েছেন, কিন্তু শতকরা অ্যাবাউট 60% লোক কিন্তু এটা আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছিল। এদের কথা চিন্তা করতে হবে। সুতরাং প্লিজ সেন্ড ইট ফর টু সিলেক্ট কমিটি। এটা মানি দিল না। ঠিক আছে, ঠিক আছে। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি। উনি কি ভোট চায় না সিলেক্ট কমিটি চায়? ঠিক আছে স্যার, আমি অ্যাকচুয়ালি আমাদের বরিষ্ঠ সদস্য কপিল বাবুর বক্তব্যটা শুনেছি বা বোধগম্য করতে পারিনি। এটা কাদের জন্য ভোট? প্রথম প্রস্তাব আমরা তো বলেছি যে 5,000 টাকা নিলে, মানে আগে যারা নিত তাকে কোয়ারি না করলে তার জন্য কত 2 বছর পর্যন্ত শাস্তির বিধান ছিল। আগের জায়গায় তো নেই 2000 সালের বক্তব্য। আজকে 2000 সালে একটা মানুষের রোজগার মাথা পিছু কি ছিল, আজকে 2024 বছর পরে সেই জায়গা নেই। তৎকালীন টাকা আজকে 2024-25 কত টাকার ভ্যালু হয় আমি বোধহয় এটা আমার থেকে উনি ভালো জানেন, কারণ উনি আবার ইয়েতে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি 5,000 টাকা এখন নিয়েছে। এখন এই যে এখন একটা লোন ব্যাংকের মধ্যে মুদ্রা লোনের কথা উঠলে কত শুরু হয়, কত দিয়ে তো মানুষের লোন দেওয়া। ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 3 অফ তারা হা বলবেন। গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তার জন্য বলে দিচ্ছি না বলবেন, না বলার কেউ নেই। তাই উক্ত বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল 2024 বিল নাম্বার 3 ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker, sir, the Tripura Public Demand Recovery is a bracket amendment bill 2024. The Tripura Bill number 3 of 2024 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল যে ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2024 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2024 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। তাই মনে করি যারা হা বলেছেন, না বলার কেউ নেই, তাই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত হইল। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন সরকারি বিল ও বিবেচনা ও পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the ministers, speaker, deputy speaker, leader of opposition, government chief whip
and the members of the Legislative Assembly within bracket Tripura. 8th Amendment Bill 2024, the Tripura Bill number 4 of 2024. এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। টাইমটা সময় লাগবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, কিছুক্ষণ সময়টা বাড়িয়ে টাইমটা বাড়ানো মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move the following motion. Motion is that the salaries, allowances, pensions and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of Opposition, Government GP and the members of the Legislative Assembly, Tripura, 8th Amendment Bill 2024, the Tripura Bill number 4 of 2024 be taken into consideration. এখন পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি স্যালারিজ অ্যালাউন্সেস। স্যার একটু এটা অ্যাকচুয়ালি এটা আনা হয়েছে এই কারণে 2008-এ হাউস বিল্ডিং লোন ছিল 10 লাখ, 2015-তে এটা হলো 15 লাখ, 2019-এ আমরা যেটা আছে 25 লাখ, 2024 8th Amendment Bill 50 লাখ। দেখা গেছে যে একটা বিল আনা হয়েছে, কিন্তু দেখা গেছে এই পয়সা দিয়ে কেউই বিল্ডিং করা কমপ্লিট নয়, এবং রেডিমেড বিল্ডিং করলে তো পসিবলই না। সেই জন্য আবার অনেকে জমি ক্রয় করে বিল্ডিং করে বা একটা ফ্ল্যাট কিনবে, এটা পসিবল না বলে 50ও যথেষ্ট নয়, তবুও টোটাল বিবেচনা করে আমরা একটা বিলটা এনেছি, এটাই, অন্য কিছু। এটা পাঠামো যেতে স্যার আমার একটা জাস্ট একটা সাবমিশন আছে, বলবো এক সেকেন্ড জিতেন্দ্র বলছেন। আমার একটা সাবমিশন আছে স্যার। তো ঠিক আছে, এটা বাড়িয়েছেন এর জন্য ধন্যবাদ। কিন্তু একটা জিনিস বলবো, এটা পাওয়ার জন্য এন্টাইটেলমেন্ট হতে গেলে পরে যেটা আপনারা এই ইয়েতে 2021 বা 22তে একটা অ্যামেন্ডমেন্ট করেছেন। সে অ্যামেন্ডমেন্ট হলো অ্যামেন্ডমেন্ট অফ দি সাবসেকশন 1 অফ সেকশন 70 plus 1. In subsection 1 of section 17 of the Principal Act, the expression any period shall be substituted with the expression a period of not less than 4 years and 6 months, whether continuous or not. তো এই জায়গায় এখন যদি এই ক্লজটা যদি অ্যামেন্ড না হয়, তাহলে আজকে যারা এই হাউসে যারা আছেন, আমরা ট্রেজারি বেঞ্চের দিকে এই লাইনে অপোজিশন বেঞ্চে এই লাইনে আমরা কয়েকজন, আর আপনি সহ আরো যারা আছেন কিছু, অর্থাৎ এক্সিস্টিং মেম্বারদের মধ্যে প্রায় মানে 60% 70%ই এটা তারা গ্রহণ করতে পারবেন না, বিকজ দে হ্যাভ টু বি, তাদের বিয়ে 4.5 বছর হতে হবে। তাহলে যারা 2023 সালে নির্বাচিত হয়েছেন নতুন করে, তাদের একটা এলিজিবল হতে হতে 2027 সালে গিয়ে তারপরে তারা পাবে। তো স্যার তাহলে এই ইয়েতে এনহান্স হলো, কিন্তু এর জন্য তার এন্টাইটেলমেন্ট ছিল হলো না। আমি বলছি না এটা যেন এনি পিরিয়ড করার জন্য, বাট দেয়ার মাস্ট বি সাম কনসিডারেশন। একসাথে যদি না হয় তাহলে অনেক মেম্বার যারা নতুন তারা কেউ পাবেন না। কাজে এই বিষয়টাও একসাথে করে আনলে ভালো হয়। এতে কি হবে, আমরা কয়েকজন যারা পুরনো আমরা পাবো, নতুন তারা কেউ এটা পাবে। কাজে এই জায়গায় মাননীয় স্পিকার মহোদয় আমি বলবো, এই ক্ষেত্রেতে কালকে হাউস আছে, ক্যাবিনেট বসে একটু বসুন, তারা ঠিক করুন কিভাবে যে
মেজরিটি অফ দি মেম্বার্স এটা অ্যাভেল করতে পারে। যেটা আনা হয়েছে there should be reconsider, এটাই আমার সাবমিশন। স্যার এটার জন্য একটা মিটিং বসছিলাম এবং সেখানে অপোজিশন লিডার ছিলেন, জিতেন বাবু ছিলেন, বিভিন্ন দলের প্রতিনিধিরা ছিলেন। সেখানে ঠিক হয়েছে যে কিভাবে দিতে গিয়ে দেখা গেল ইন্টারেস্ট দিতে গিয়ে এগুলো বিভিন্ন সমস্যা উঠেছিল। সেখানে একটা প্রস্তাব বলে গভর্নমেন্টের কাছে প্রস্তাব যায় যে অ্যামাউন্টটা যেন ডাবল করা হয়, ডাবল করা যায়। ওই যে জিনিসটা ওইটাও উঠেছিল, তো এটা আমাদের সরকারের বিবেচনা রয়েছে, কিন্তু এখনই এই মুহূর্তে এ কথা বলছি না। কিন্তু এটার সাথে আরেকটা বিল আসার কথা ছিল, যে কোনোভাবে টাইম শর্টের জন্য হয়নি। নেক্সট সেশনে এটা আমরা চিন্তা করলাম এটার জন্য, কিন্তু এই জন্য এটা আটকে থাকা ঠিক না। আপনারা বললে আমরা উদ্যোগ করতে পারি, আমার কোনো আপত্তি নেই, পরে কিন্তু বলবেন না। নেক্সট সেশনে আনবো, আর এটা এখন যেভাবে আছে এটা পাস হয়ে যাবে। ঠিক আছে। এখন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশনস and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the legislative assembly Tripura, 8th amendment bill 2024, the Tripura bill number 4 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে না বলবেন। না বলার কেউ নেই, তাই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলো এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা হা বলেছেন যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। রতন বাবু, এমন কোন আইন আছে যিনি না বলবেন তার জন্য এটা প্রযোজ্য হবে না? ঠিক আছে। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, হা বলার যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the minister, speaker, deputy speaker, leader of opposition, government chief whip and the members of the legislative assembly within bracket Tripura. 8th amendment bill 2024, the Tripura bill number 4 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন করছি। পরিষদ ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়, The Tripura bill number 4 of 2024 will be passed. এখন আমি পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশনস and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the legislative assembly Tripura within bracket Tripura. 8th amendment bill 2024, the Tripura bill number 4 of 2024 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। আমরা তো এরপরে বাজেট ব্যাপারে আলোচনা বিজয় যাওয়ার আগে স্যার 1 সেকেন্ড কি বলছিলেন করবো, বলুন। আমি ছিলাম না হাউসে। রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন স্যার, যে কোনো হাউসে, আইদার ইট ইজ লোকসভা, রাজ্যসভা, বিধান কাউন্সিল, বিধানসভা, এভরিওয়্যার এটাকে বলা হয় হাউস ইজ দি ফর দি অপোজিশন। অপোজিশনই তো সরকারের যে দোষ ত্রুটি বা জনগণের কথা তুলবে, সরকারের পক্ষেও তুলবে। কিন্তু স্যার আমি জানলাম যে আপনি আজকে রেফারেন্স 3টিও দিলেন সব প্রিজারি বেঞ্চ,
তিনটে চেয়ারম্যান স্যার, হ্যাঁ তিনটে চেয়ারম্যান স্যার। আচ্ছা sorry. কোনটা? আচ্ছা ঠিক আছে পেয়েছে, ঠিক আছে। কংগ্রেস পেয়েছে। কিন্তু যে এখানে একটা পলিটিক্যাল পার্টি আছে, ন্যাশনাল পার্টি, আপনি প্রথম দিনও দিলেন না, আজকেও দিলেন না। তো তো এটা মানে স্যার কি নজর স্থাপন হবে? না না, কোনো ব্যাপার না জিতেন বাবু, আমি বলছি আপনার গুরুত্ব বিবেচনা করে দিয়েছি। না স্যার, এটা আপনি, আমি বলছি আমরা গত সেশনের আগে আপনার সাথে দেখা করেছিলাম, এক্স্যাক্টলি আপনি তখন যেটা বলেছেন, আপনি স্যার আপনার সেই প্রতিশ্রুতি পালন করছেন না। করেছি না, সেটা কিন্তু গতবার পালন করেছিলাম। এবার দেখুন আমি বলি আপনাকে, এখানে তো আমরা সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে আমাদের। বিরজিৎ বাবু এবং গোপাল বাবু ভেরি রেয়ার, পাইনি আমি এখন পর্যন্ত। তা আজকে বিরোধী বাবু গোপাল বাবুটা অ্যাকসেপ্ট করেছি, মজা থেকে অ্যাকসেপ্ট করেছি। নেক্সট সেশনে আসুন না। না না, ছিলই মাত্র একটা, জিতেন বাবু ছিলই মাত্র একটা, জিজ্ঞেস করবেন। এটা নিয়ে আপনি মানে দরকার নেই দোষারোপ করেন, আসুন না পারস্পরিক সহযোগিতা এগিয়ে যায়। এই সভা বেলা 2:15 পর্যন্ত বলতে বেরোইল। Your dreams